জয়েন্ট ফ্যামিলিগুলোতে এটা অধিকাংশ সময় দেখা যায়, খুব পরিচিত। আগে সেটা বেশি দেখা যেত, এখন অনুপরিবার বা মাইক্রো ফ্যামিলি হয়ে যাওয়াতে সেই জিনিসটা হয়তো অত বেশি এখনকার ছেলে মেয়েদের কাছে পরিচিত নয়। কিন্তু জয়েন্ট ফ্যামিলির যে নিয়মটা, সেটা হচ্ছে যে সব সময় যে অনেক ভাই বোন ইত্যাদি থাকলে তাদের মধ্যে সম্পত্তি নিয়েই মন কষাকষি বা দ্বন্দ্ব, সেটাই সব নয়। বারান্দায় একটা বালতি রাখা, গেটটা রাত্রির বেলা বন্ধ থাকবে অথবা খোলা থাকবে, কোনটা, নারকোল গাছের নারকোল কে পারবে, কটা নারকোল গাছের কটা নারকোল কে পাবে না পাবে, এমনকি বাড়িতে কোনো অতিথি আসলে সেই অতিথি কার ঘরে ঘরে থাকবে কদিন, অথবা সেই অতিথি যদি কারোর অপ্রয়োজনীয় হয় বলে সে মনে করে, তাহলে সে কার ঘরে তাকে ঠেলে দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই বাঙালি পরিবারের, একান্নবর্তী পরিবারের এই মন কষাকষি সাহিত্য উপন্যাস ছাড়িয়ে কিছুদিন আগে পর্যন্ত, এখন জানি না, দেখিও না খুব একটা, টিভি সিরিয়ালগুলোর খুব একটা মুখরোচক উপাদান হয়ে দাঁড়িয়েছিল। মূলত এখানে কিন্তু সম্পত্তি এগুলো ব্যাপারটা খুব বেশি নয়, সেটা একটা বেশি ব্যাপার থাকে, পরবর্তীকালে হয়ে দাঁড়ায় সেটা, কিন্তু এখানে নাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই নায়ের কোনো যুক্তি নেই। ও গেট খুলে রাখবে, আমি গেট বন্ধ করে দেবো, এটাই হচ্ছে আমার আধিপত্য। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে এমন কেউ কেউ এই পরিবারগুলোতে থেকে যায় যে নিঃশব্দে এই কাজগুলো করে। সে হয়তো অত ডাকাবুকো নয়, বড় ভাই মেজ ভাই সব সময় চিৎকার চেঁচামেচি হই হই রই রই হচ্ছে। গল্প হলেও সত্যি সিনেমাটাতে এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি এরকম, খুব মজাদার ব্যাপারটা, কিন্তু সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সেখানে। কিন্তু এর মধ্যে এমন কেউ কেউ থেকে যায় যে এই দুটো জিনিসের মাঝখানে থেকে নিঃশব্দে এমন এমন কিছু কাজ করে দেয় যাতে কেউ বুঝতেই পারে না কোথা থেকে ঘটনাটা ঘটে গেল। রাত্রির বেলা সাইকেল রাখা আছে, পরের দিন সকালবেলা সেই সাইকেলে করে হয়তো দুই ভাই অফিসে যাবে, তার মধ্যে দেখা গেল একজনের সাইকেলের চাকায় হাওয়াটি নেই। এটি কে করলো কে করলো, এ ওকে গালাগাল দেবে, ও ওকে গালাগাল দেবে, কিন্তু কাজটা করে দিয়েছে আরেকজন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সরকারের ভিতরে লুকিয়ে থাকা সরকার, যুগ যুগান্তর ধরে, আগে রাজা মহারাজা সম্রাটদের বিভিন্ন রকম সাম্রাজ্য, সেগুলোতেও যেগুলো থাকতো তাদেরকে বলা হতো বিশ্বাসঘাতক। লুকিয়ে আছে সরকারের ভিতরে, অন্য রাজ্যের গুপ্তচর হয়ে হয়তো লুকিয়ে থেকে এই সাম্রাজ্যের, এই রাজার মন্ত্রী শান্ত্রী কোটাল সেনাপতি এদেরকে ধীরে 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 কবজা করে নিঃশব্দে সেই সাম্রাজ্যের পতন ঘটিয়ে দেওয়া। এই জিনিস আমাদের ইতিহাসে বহু বহু ঘটনা আছে। তেমনি আধুনিক কালে সেই জিনিসটির একটি ক্লাসিক রূপ দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই রাজ্যে। সরকারের ভিতরে লুকিয়ে থেকে চলতে থাকা আর একটা সরকার। আপনারা বলতে পারেন, ও আচ্ছা আচ্ছা, আপনি সেই এর কথা বলছেন, তো আইপ্যাকের কথা বলছেন, সরকারের ভিতরে চলতে থাকা আর একটা সরকার। কিন্তু সেখানে তফাৎ আছে। আইপ্যাক ছিল সেই সরকারেরই, মানে তৃণমূল কংগ্রেস সরকারটিরই আরেকটি বাহন বলা যায়, বা আরেকটি মেশিনারি। সেটি ওই সরকারের বিরোধী অস্তিত্ব নয়, ওই সরকারটিরই বিভিন্ন রকম উদ্দেশ্যগুলোকে রূপায়ণ করবার জন্য যে সমস্ত আমলা আছে, কর্মচারী আছে, কেরানি আছে, এমনকি পুলিশ লেভেলেও
একদম ওপর থেকে নিচ পর্যন্ত, হোমগার্ড পর্যন্ত, তাদের জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা বা বলা যায় মনিটর করা, কে কোথায় কি করছে না সেটাকে দেখা, এবং সেটা থেকে রিপোর্ট তুলে এনে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, যে এখানটায় এখানটায় পরিবর্তন করো বা একে একে সরিয়ে দাও, একে একে আনো। আর কে না জানে রাজস্ব বা লুট, সে কথা তো অনেকেই জানে। প্রশাসন আর পুলিশ হাতে থাকলে লুট তরাজ এগুলো আর লুট তরাজ থাকে না, সেগুলো তো ইনকাম হিসেবে চলে আসে। এখন সেই অবৈধ ইনকাম, অবৈধ কাজকর্ম, এই সমস্ত কিছুর জন্যে যখন দেশের মানুষ বা রাজ্যের মানুষ ভোটের রায় দিয়ে, সেই পুরো সিস্টেমটার বিরুদ্ধে রায় দিয়ে একটি অন্য সরকারকে নিয়ে আসলো, আদবে নতুন মন্ত্রিসভা, নতুন ক্যাবিনেট, নতুন মুখ্যমন্ত্রী সহ তার টিম, এইখানটা থেকে শুরু হচ্ছে আমার এই এপিসোডের যে প্রথম অংশটা বললাম সেইটা। সরকারের ভিতরে চলতে থাকা অন্য একটি সরকার, আইপ্যাক সিস্টেমটা সেটা ছিল না, একটা সমান্তরাল প্রশাসন সেখানেও তৈরি হয়েছিল, কিন্তু সেটা সম্পূরক, একে অপরকে সাহায্য করে, সেটা বিরোধী অস্তিত্ব না। আর এক্ষেত্রে যেটা এইবার, যেটা আমি ওই গতকালকের এপিসোডেও বলেছি, তার আগেও বলেছি, শুধু দর্শকবৃন্দ আপনারা অনেকে সমর্থন জানিয়েছেন যে হ্যাঁ, আমি ভোটের আগে থেকেই এই জিনিসগুলোর সম্পর্কে অনেকবার গলা ফাটিয়ে চেঁচাচ্ছি, এখনো সেটা বলছি। সেটা হচ্ছে এই যে বিজেপি সরকার, এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একদম ডিফারেন্ট ম্যানিফেস্টো বা সংকল্পপত্র বলুন, যেটাই বলুন, একদম আলাদা তাদের কর্মসূচি। একটা নৈরাজ্যবাদ, লুটতরাজ, আর একটা রাষ্ট্রবাদ, সবকা সাথ সবকা বিকাশ। এইটাকে যদি ভাবা হয় তাহলে একদম পৃথিবীর যেন এই মেরু থেকে উত্তর মেরু আর দক্ষিণ মেরু একদম আলাদা দুটো সিনারিও। এই দুটো আলাদা সিনারিও কখনো কোনোভাবে এক বা সম্পূরক হতে পারে না। আবার উল্টো দিকে খেয়াল করে দেখুন, যে জায়গাটা আমি এখানটায় মেনশন করছি, আমার এপিসোডের মূল জায়গাটা হচ্ছে এইটা, যে এই সরকারটা এসেছে, মন্ত্রিসভা গঠন হয়েছে, কিন্তু বারবার করে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই এপিসোড থেকেও করছি, যে কোনো অফিস, যে কোনো পুলিশ, থানা, প্রশাসনের অন্যান্য যে সমস্ত দপ্তর, সমস্ত জায়গাতে কিন্তু বসে আছে আর একটি সরকার, অর্থাৎ ওই পুরনো জঞ্জাল। আজকে খেয়াল করে দেখুন, মিড ডে মিলে যদি ২৬ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে কোনো একটি স্কুলে, সেটা মিড ডে মিল না হয়ে জলের কারণেও হতে পারে, তদন্তের কারণে হতে পারে, কিন্তু সেটাকে বলে দেওয়া হবে এই দেখো সরকারের এই হচ্ছে মিড ডে মিল পরিষেবা, এই দেখো অসুস্থ হয়েছে। তেমনি কোন একটি সরকারি পরিষেবা, সেই পরিষেবা সুস্থ সুন্দরভাবে ছাড়াই বাছাই, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার মাধ্যমে যখন সেই পরিষেবা দানের চেষ্টা হচ্ছে, সেই পরিষেবা দানের মধ্যেও যদি মিশে থাকে ওই আর একটি সরকার, বা যেটাকে এখন বলা হয় ডিপ স্টেট, সেটার একটা নাম হয়েছে ডিপ স্টেট, এই ডিপ স্টেট বা আর একটি সরকার যদি তার মধ্যে লুকিয়ে বসে থাকে, তাহলে ওই সরকার পাল্টে গেল না গেল তাতে এদের বই গেল। তার কারণ কি? সরকার পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, মন্ত্রিসভা পাল্টেছে, প্রতিটি দপ্তরের কাজকর্মের পদ্ধতিও কিছু কিছু পাল্টেছে, কিন্তু এখানে 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 যারা যারা বসে আছে এবং তাদেরকে কাজে লাগিয়ে যে নেটওয়ার্ক গ্রামে, গ্রামাঞ্চলে, মাঠে ঘাটে পর্যন্ত ছড়িয়ে রয়েছে, তাদের বয়েই গেল। তার কারণ কি? কাজটা সেইভাবে করিয়ে নিতে পারলেই হলো। নিজেদের উদ্দেশ্যগুলো, নিজেদের কাগজপত্রগুলো, নিজেদের সুযোগ সুবিধাগুলো সেইভাবে পেয়ে গেলেই তো মিটে গেল। আর অসাধু যারা আছে, যারা এই এত মানুষের চোখের জল
এত মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণার পরে আনা এই যে স্বাধীনতা স্বরূপ নবজাগরণের মতো এই যে জমানা পরিবর্তন, সেটাকে যারা বোঝেনি, যারা এই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে ওই সরকারের ভিতরে বসে থাকা আরেকটি ঘাতকরূপী এক সরকার, সেই সরকারের যে সমস্ত পাওয়ার সেকশন, সেই সেকশনগুলোকে এখনো কাজে লাগিয়ে নিজেরা এবার সেই কাজই করে চলবার চেষ্টা করছে যেটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করত। আমার তো মনে হয় তারা ওই তৃণমূল তোলাবাজ, তৃণমূলের লুটেরা, তৃণমূলের চোরেদের থেকেও বেশি অপরাধী। তার কারণ তারা এত মানুষের স্বপ্ন, দুঃখ, কষ্ট এই সমস্তকে নিয়ে ছেলেখেলা করছেন। আজকে তৃণমূলের একটা তোলাবাজ যতটা না ধিক্কারের যোগ্য, তার কয়েকশো গুণ বেশি ধিক্কারের যোগ্য হবে যদি কোনো বিজেপি কর্মী সেই তোলাবাজিতে যুক্ত হয়, যেটা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় খোদ বিজেপি পার্টির। সেটা এখন প্রকাশ্যে এসে গেছে। তারা ওদের থেকেও বেশি অপরাধী বলে আমি মনে করি। এবার আসুন, যেটা বলছিলাম, এই সরকারের ভিতরে লুকিয়ে থাকা সরকারের মূল ভূমিকার জায়গাটা। এখানে তো মূল ভূমিকার জায়গাটা সেটা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বেরিয়ে পড়েছেন। এই দেখুন, আজকে আগের দিন বেরিয়েছিলেন ওই হালি শহরে, আজকে আবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিৎকার চেঁচেমেচি করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কিছু নিয়ে আন্দোলন করবার মতো ওই 10-5 জন লোক নিয়ে হলেও করবার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। নাটাই যথেষ্ট কারণ, অকারণটাই ওনার যথেষ্ট কারণ। উনি যা খুশি তাই করবেন, এটাই ওনার যথেষ্ট কারণ, এবং উনি সেটা করতে নেমে পড়ে গেছেন। আর এইটা করতে 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 নুড়ি পাথর জড়ো হতে হতে কিন্তু ওই রাস্তার ধারে দেখবেন স্টোন চিপ পড়ে থাকে উঁচু হয়ে, ওই রকম ওই জমতে জমতে কিন্তু পাহাড়ে পরিণত হয়, যা এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু বাধা সৃষ্টি করবার একটা ঘৃণ্য উপায় বা চক্রান্ত। উনি জানেন উনি সরে গেছেন, কিন্তু আবার উনি এটাও জানেন ওনারই লোকজন রন্ধে রন্ধে ঢুকে বসে আছে, এটাও উনি জানেন। আর একটা অপ্রিয় সত্য, যাকে বলে সত্যম বদ মিথ্যাম বদ সত্যাম বদ মা বদ অপ্রিয়াম সত্যাম। অপ্রিয় সত্য কথা বলো না, কিন্তু এটাও তো একটা থিওরি বটে। এই যে ঋতব্রত তৃণমূলের যারা সব এখানে ওখানে সব সরে টরে গেলেন টেলেন, ওনাদেরকে ছেড়ে টেরে, রাজনীতি তো সুযোগ আর সম্ভাবনার শিল্প। সেই তারাই আবার টুপটাপ করতে করতে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে জুটবেন না, সে সম্ভাবনাও তো কয়েনের আর একটা উল্টো পিঠ বটে। আর আজকে খেয়াল করুন যে সরকারের যে কোনো পরিকল্পনা, সেই সরকারের প্রতিটি পরিকল্পনার বাস্তব এবং আশু রূপদান সেটা কারা করে? সেটা বিভিন্ন অফিসের দপ্তরে বসে থাকা বিভিন্ন কর্মচারীরা করেন। আমলাদের থেকে নির্দেশ আসে, পরপর সেই নির্দেশটা পরপর নামতে থাকে, একদম পৌরসভা পঞ্চায়েত স্তর পর্যন্ত গিয়ে পৌঁছয় সেটা। এখন শুধুমাত্র সংখ্যার বিচারে সরকার গঠন হয়েছে, 208টা আসন নিয়ে বিজেপির সরকার গঠন হয়েছে, সেটা তো অবশ্যই সরকার তার অত্যন্ত যাকে বলা হয় ব্যতিক্রমী, এবং আমি একটা এপিসোডে বলেছিলাম ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে গেছেন তার পদক্ষেপগুলোতে। তিনি সেরা মুখ্যমন্ত্রী কিনা সেটা আগামী দিন অবশ্যই তার পারফরমেন্স বলবে, কিন্তু ইতিমধ্যেই তিনি যে কাজগুলো করেছেন বা সদিচ্ছা দেখিয়েছেন সেটা ব্যতিক্রমী। সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তার দেওয়া নির্দেশ, সেই নির্দেশ পালন হচ্ছে, আর তলায় তলায় সেই নির্দেশকে রন্ধে রন্ধে ছিদ্র করে দেওয়া, রন্ধে রন্ধে বাধা সৃষ্টি করে দেওয়া, এই কাজ যদি ওই সরকারের ভিতরে ঢুকে থাকা আর এক সরকার চালাতে থাকে, তাহলে
প্রত্যেক পদে পদে ওই ওদের কাজই হবে এই সরকারের যে কোনো রকম ভাবে বদনাম করে দেওয়া, যে কোনো রকম ভাবে ওই রাত্রিরে রেখে দেওয়া ওই সাইকেলটার টায়ারের হাওয়াটা খুলে দেওয়া, যাতে ঠিক সময় মতো সকালবেলা ওই ভদ্রলোক সকালবেলার অফিসে যাওয়ার জন্য ট্রেনটা না ধরতে পারে। এই দৃশ্য আমরা কিন্তু দেখতে শুরু করে দিয়েছি, এবং ছটফটানি সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তিনি বেরিয়ে পড়েছেন, তিনি যতই চোর স্লোগান শুনুন সবাই আনন্দ পাচ্ছে, আচ্ছা উনিও চোর স্লোগান শুনছেন, গাড়ির ওপর জুতো পড়ছে, কাদা পড়ছে, কি হবে, কাঁচকলা হবে ওনার ওনার ওতে বয়ে গেছে। তার কারণ উনি জানেন, ওরে তোরা তো এই সমস্ত করছিস কর, আমি তো আমার আসল উদ্দেশ্যের জায়গাটায় ঠিক আছি। ওনার তো লোকজন সব ফিট করাই আছে জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় ওনার নেটওয়ার্ক ছড়ান। সেই জায়গাটা কেটে ফেলা শুধু না, নেটওয়ার্কটাকে ছিঁড়ে ফেলা শুধু না, এক এক করে বেছে বেছে যেভাবে বাগান থেকে আগাছা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, সেই কাজটাই অত্যন্ত জরুরি। সমস্ত সামাজিক পরিষেবা ভুলে গিয়ে এই পরিশুদ্ধিকরণ, বাগান পরিষ্কার সবার আগে জরুরি। না হলে উনি ওরকম পাঁচ মাথার মোড় অনেক চেনেন, আর ওই পাঁচ মাথার মোড়ে কিন্তু উনি দাঁড় করিয়ে দিতেও জানেন বিভিন্ন রকম উপায়ে। আজ ছোট, কাল ছোট, পরশু মেজো, তারপর বড়, এরকম করতে করতে ওনার পাশে কে আছে, তার নাম হচ্ছে ডিপ স্টেট। এবং তার ওই যে চক্রান্তের যে জায়গাগুলো কে না জানে, টুকরে টুকরে গ্যাং, ওখানে রাহুল গান্ধী থেকে শুরু করে এখানে চলে আসুন অখিলেশ যাদব, কেজরি, উদ্ধব ঠাকরে, তেজস্বী, সবাই আছেন, কিন্তু সবাই সবার মতো করে ওনার মতো করেই আছেন, ওনার থেকে আবার তারা শেখেন টেখেন। আজকে খেয়াল করুন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি আজকে নেমে পড়লেন মাঠে কি নিয়ে, এসআইআর নিয়ে। আর সেই একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ মাথার শ্যামবাজার পাঁচ মাথার মনে নেমে পড়লেন ক্ষুদিরাম শরণ এবং নেতাজি নিয়ে। হতেই পারে উনি ওনার সেই দিবসটা পালন করেছেন, এ তো সলতে পাকানো শুরু। আর এই ডিপ স্টেটের কাজ কিন্তু সব সময় হই হই করে হয় না। শুধু দর্শকবৃন্দ, এই সরকার যাতে আরো সুন্দরভাবে চলে, এই রাষ্ট্রবাদ যাতে আরো এগিয়ে চলে, তার পথের বাধাগুলো কোনগুলো, সেগুলো যেগুলো চোখে পড়ছে, মানুষ যেগুলো বলছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। আপনারা যদি ভালো লাগে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং নোটিফিকেশন অবশ্যই অন রাখুন। আপনাদের মন্তব্য, সেটা পক্ষে অথবা বিপক্ষে, সেটা আমাদের কাছে সম্পদ। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে, অনেক তথ্যবহুল এপিসোড নিয়ে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।